গঙ্গার ধারে এত সুন্দর বাড়িটা যে তাদের হবে এটা ভাবতেই পারেনি সাথী। 6-7টা বেডরুম, দুটো ব্যালকনি, বিশাল বড় ছাদ, সামনে একটা মস্ত বাগান। প্রত্যেকটা ঘর ঘুরিয়ে দেখাচ্ছিল কিরাজ। বয়স 30-32 হবে, বেশ স্মার্ট, ঝকঝকে। বিতনু দেখছিল একটু সন্দিগ্ধ চোখে। বিতনু শুধু মনে হচ্ছে এরকম পুরনো বাড়ি নিয়ে সে কি ভুল করে ফেললো। স্বাতীর সেজ ঠাকুরদার বাড়ি, স্বাতীকেই দিয়ে গেছেন। তবে এই শর্তে যে এই বাড়িতে অন্তত 10 বছর থাকতে হবে, তারপর স্বাতীর যা ইচ্ছে হয় করুক। বিতনে প্রথমে রাজি ছিল না, কিন্তু শহরে বাড়ি কেনা তার পক্ষে সম্ভব নয়। তারপর বিতনের ফিলোসফি হচ্ছে ফ্রিতে যা পাওয়া যায় সেটাই ভালো। বিয়েতে তো স্বাতীর বাবা মা প্রায় কিছুই দেয়নি, অন্তত সেজ ঠাকুরদার সুবাদে একটা এত বড় বাড়ি, জমি জায়গা পাওয়া গেল। হ্যাঁ, লোকাল ট্রেনে হয়তো 1 ঘন্টা অফিসে যাতায়াতের ঝক্কি পোয়াতে হবে। স্বাতী কোনোদিন এই জায়গায় আসেনি, সেজ ঠাকুরদাকেও চিনত না। স্বাতীর ঠাকুরদা পৃথক হয়ে গিয়েছিলেন অনেক দিন আগে, কিন্তু স্বাতীর বাবার সঙ্গে সেজ ঠাকুরদার চিঠি চালাচালি হতো। স্বাতী ভাবছে অন্য কথা। যত ভালো বাড়ি, যত ভালো জায়গা হোক না কেন, স্বাতীর কাছে সেটা একরকম জেলখানাই, সোনার তৈরি গরাদগুলো। ভেবেই স্বাতীর একটা দীর্ঘশ্বাস পড়ল। কিরাত যেন সেই শব্দেই ফিরে তাকালো। শুনতে পাওয়া গেল না কি নিঃশ্বাসের শব্দ? স্বাতী একটু অবাক হয়ে অন্যদিকে চলে গেল। 2-1 মাসের মধ্যেই স্বাতী নিজের মতো ঘরগুলো সাজিয়ে নিল। এখন সারাদিন স্বাতীর ঘরের পেছনেই সময় যায়। এত বড় ঘর বারান্দা পরিষ্কার করা আর সহজ ব্যাপার নয়। প্রাইভেসির জন্য সবসময় চাকর বাকর রাখা পছন্দ নয় বেতনর। স্বাতীও নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। বাগানটা বিশাল বড়, কাঁঠালি চাপা, আম, কাঁঠাল, নানা রকম গাছ তো আছেই। তাছাড়া আগাছায় ভর্তি। ওটা পরিষ্কার করা স্বাতীর সাধ্যের বাইরে। তাই কিরাজকে বলে 1-2জন লোক ডেকেছে স্বাতী। বাগানের ব্যাপারটা দেখতেই কিরাজ এসেছিল। স্বাতী বারান্দায় ট্রেতে করে চা আর ফুলকপির পকোড়া নিয়ে এলো। কিরাজ অবাক হয়ে বলল, এ কি, এসব আবার কেন? কিছুক্ষণ পর কিরাজ প্রশ্ন করল, কেমন লাগছে এখানে? ফাঁকা ফাঁকা লাগছে না? না, আমার খোলামেলা খুব পছন্দ, স্বাতী হেসে জবাব দিল। শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি। রাতের বেলায় সব যখন নিস্তব্ধ হয়ে থাকে, শুধু ঝিঝির ডাক শোনা যায়, ওই জানালার কাছে বসে অভ্যাস করতে খুব ভালো লাগে। যেমন কাল রাতে খুব বৃষ্টি হলো, মেঘমল্লার ধরেছিলাম। বাহ! গানের ব্যাপারে আমার বিশেষ জ্ঞান নেই, কিন্তু সুর আমার ভালো লাগে। এই যে বৃষ্টি পড়ছে গাছের পাতায়, জঙ্গলের মধ্যে পোকামাকড় ডাকছে, এক বিশেষ তাল আর কম্পন আছে প্রকৃতিতে, লক্ষ্য করবেন আপনি। লক্ষ্য করার মতো অনেক কিছুই আছে এ জগতে, সবাই তো লক্ষ্য করে না, স্বাতী ভাবল মনে মনে। এমন সময় বাগানে যে লোকগুলো কাজ করছিল, কিরাজকে কি যেন বলল দূর থেকে। কিরাজ একটু আসছি বলে উঠে গেল। কিছুক্ষণ পর কিরাজ ফিরে এলো। কোলে একটা কুকুরছানা, একটা পা ভাঙা, জুলজুল চোখে তাকিয়ে আছে আর ল্যাজ নাড়ছে। কিরাজ বলল, ওই আগাছার জঙ্গলের মধ্যে একটা বড় গর্তে বৃষ্টির জল জমেছে, তার মধ্যে পড়েছিল, আপনি রাখবেন? সাথী একটু কিন্তু কিন্তু করে বলে উঠল, না না, আপনিই রাখুন। কিরাজ একটু আশ্চর্য হলো বোধ হয়, বলল, আপনি কি কুকুর ভয় পান নাকি? না না, এমনিই, আমার অসুবিধে আছে। কিরাজ বলল, আচ্ছা, এখন চলি, পরে আবার দেখা হবে। স্বাতী মনে মনে একটু দুঃখ পেল। ছোটবেলা থেকেই স্বাতীর কুকুর, বেড়াল আরও নানা ধরনের প্রাণীর উপর খুব মায়া। স্বাতী নিজে রাস্তা থেকে গাছ ভেঙে পড়ে যাওয়া কাঠবিড়ালির ছানা, পাখির ছানা, বেড়াল বাচ্চা, অসুস্থ কুকুর ছানা কুড়িয়ে আনত। স্বাতীর বাবা মা মারা যায় অনেক ছোট্ট বয়সে। জেঠু জেঠিমা কিছু বলতো না, বাধা দিত না। স্বাতীর তো আর কোনো বন্ধু ছিল না, বন্ধু বলতে ছিল এরাই। কিন্তু বিতনু একেবারে বিপরীত। এরা এর দু চক্ষের বিষ। ছোটবেলায় কুকুরের কামড় খাওয়ার পর থেকেই বিতনুর এরকম পরিবর্তন। কুকুর বেড়াল দেখলেই লাথি মারে। এর আগে যে পাড়ায় সাথীরা থাকতো, ওখানে অনেক কুকুর ছিল। কুকুরের চিৎকারে বিতনুর রাতে ভালো ঘুম হতো না। হঠাৎ কেমন করে যেন সব কুকুর মরে গেল। বিতনু পরে বলেছিল, মাংসে বিষ দিয়ে ওদের খেতে দিয়েছিল। এটা শোনার পর সাথে কয়েকদিন ভালো করে খেতে পারেনি। কোনো কিছু পছন্দ না হতেই পারে, কিন্তু কাউকে মারার কথা ভাবে কি করে মানুষ? সাথে আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। বাইরের ঝোড়ো হওয়ার সঙ্গে মিশে যেন সেটা গাছপালার মধ্যে ছড়িয়ে পড়ল। 2 দিন বাদে আবার কিরাজ এসেছিল বেতনের সঙ্গে দেখা করতে। সাথে ওকে ডেকে কুকুরছানাটার কথা জিজ্ঞেস করতেই কিরাজ বলল,
আমার চেনা এক কাকিমা চেয়ে নিল, নাম রেখেছে পুট। যাক, সাথী মনে মনে নিশ্চিন্ত হলো। কিরাজকে একটু বসতে বলল সাথী, তারপর বলল, সেদিন হঠাৎ করে চলে গেলেন, আজ খেয়ে যাবেন। বিতনু রান্নাঘরে এসে বলল, বাবা, এত রান্না করেছো, যেন জামাই আদর। জামাই আদরের কি দেখলে? ছানার ডাল না মুগ ডাল? আমি তো আর জানতাম না যে আজ কিরাজ আসবে। বিতনু আর কিরাজ একসঙ্গে খেতে বসলো। সাথী পরিবেশন করছিল। বিতনু খুব সন্দিগ্ধ চোখে কিরাজকে দেখছিল, যেমন আর সব কিছুকেই দেখে। জিজ্ঞেস করলো, এই বাড়ির মালিক তো জমিদার বিধুভূষণ রায় ছিলেন, ওর সঙ্গে তোমার সম্পর্ক? হ্যাঁ, ওর কোনো উত্তরাধিকার ছিল না। আমার বাবা ওর কাছে কাজ করতেন। মা মারা যাওয়ার পর আমি এই বাড়িতেই আশ্রিত। আমাকে সন্তান স্নেহেই বলা যায় ওরা দেখতেন। তবে ওদের অনেক বয়স হয়েছিল। মৃত্যুর আগে আমাকেই সব কিছু দেখাশোনার ভার দিয়েছিলেন। আর বলেছিলেন আপনাদের কথা। এই বাড়িতে বড় হয়েছি তো, বাড়িটার মায়া কাটিয়ে উঠতে পারি না। বিতনু একবার সাথীর দিকে আর চোখে তাকিয়ে নিষ্ঠুর হাসল। বাড়ির মায়া না নারীর মায়া? সাথী এদিকে প্রসন্ন মুখে কিরাজের খাওয়া দেখছে। কিরাজ যাওয়ার আগে সাথীকে বলল, অনেক ধন্যবাদ। আমার মাকে তো দেখিনি, কিন্তু বিধুবাবুর স্ত্রী যখন বেঁচে ছিলেন তখন এমনই আদর করে খাওয়াতেন। আজ আবার সাথী তানপুরা নিয়ে বসেছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। চন্দননগর রাগ খুব মানিয়ে যায় এই পরিবেশের সঙ্গে। জানলা দিয়ে বাগানটা আজ পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ সাথীর মনে হলো, আজ বাগানে গিয়ে বসলে হয় না? এত সুন্দর হাওয়া দিচ্ছে। বিতনুকে সে কথা বলতেই বিতনু বলল, আমার এখন সময় নেই, প্রচুর কাজ। তোমার মতো হাওয়া খেয়ে আর চাঁদ দেখে বেড়ালে তো জীবন চলবে না। সাথী গিয়ে বসেছিল বাগানে। আকাশে হীরের কুচির মতো তারা ফুটেছে। এত সুন্দর তারা ভরা আকাশ কলকাতায় দেখা যায় না। সাথীর যে ছোট্ট ফ্ল্যাটে ভাড়া থাকতো, সেটাকে খাসা খাসা মনে হতো। সাথী চেনার চেষ্টা করেছিল তার নামের নক্ষত্রটা ঠিক কোথায়। ছোটবেলায় বাবা চিনিয়েছিল। এই নক্ষত্রগুলো যেমন উজ্জ্বল, সেরকম একা, সাথী ভাবছিল। হঠাৎ পায়ের ওপর দিয়ে সরসর করে হিমশীতল কি যেন একটা চলে গেল। সাথী শিউরে উঠল। চাঁদের আলোয় স্পষ্ট বোঝা গেল সেটা একটা সাপ। সাথীর চিৎকারে বাইরে বেরিয়ে এলো বিতনু। টর্চের আলোয় অনেক খোঁজাখুঁজির পরও সেটাকে আর খুঁজে পাওয়া গেল না। বিতনু দাঁত কিড়মিড় করে বলল, একে এদো জায়গা, তাই সাপের আখড়া ব্যবস্থা করছি কাল। পরের দিন কিরাজকে ডেকে পাঠালো বিতনু। সব শুনে কিরাজ হেসে বলল, বর্ষার সময় একটু সাপ খুব তো হবেই, তবে ওরা ভীতু প্রাণী, মানুষের কোনো ক্ষতি করে না। বিতনু আরও রেগে গিয়ে বলল, সাপ নাকি নিরীহ প্রাণী, অশিক্ষিত মূর্খদের দেশ। আমি তাড়াতাড়ি এদের সপরিবারে তাড়ানোর ব্যবস্থা করছি। কিরাজ শান্ত গলায় বলল, ওরা বাস্তু সাপ, ঠাকুরদা বারণ করতেন মারতে, ওরা বাড়ির লোকেদের কোনো ক্ষতি করে না। বিতনুর কানে কোনো কথা ঢুকছিল না। পরের দিনে বিতনু দুটো লোক ডেকে আনলো। 2 ঘন্টা খোঁজাখুঁজির পর বেরোলো সেই সাপ। লোক দুটো সাপ ধরে, কিন্তু ওরাও রীতিমতো অবাক। এত বড় রাজগোখরও এর আগে দেখেনি। সাপটাকে ধরে নিয়ে চলে গেল ওরা। রেগে ফুঁসছিল সাপটা। বিতনুর অবশ্য ইচ্ছে হচ্ছিল ওটাকে মেরে ফেলার। বিকেলবেলা খবর পেয়ে কিরাজ ছুটে এলো। এবার একটু উত্তেজিত কঠিন গলায় বলল, সাপ ধরালেন কেন? আপনাদের কোনো ক্ষতি তো করেনি। বিতনু ততোধিক চটে গিয়ে বলল, আমার বাড়ি, আমার বাগান, আমি যা ইচ্ছে করব, তোমার কি? হ্যাঁ, আর তোমাকেও যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। কি জন্য বারে বারে আসো তা তো জানা আছে। কিরাজের গলায় পাওয়া গেল না, কিন্তু গোধূলির আলোয় ওর আরক্ত মুখটা কল্পনা করতে পারল সাথে। সাথের কান দুটো ঝা ঝা করছিল। এরপর অনেক দিন কিরাজের কোনো পাত্তা পাওয়া যায়নি। সেদিন ছিল তুমুল বর্ষার রাত। সন্ধ্যা থেকে মেঘের ঘনঘটা ছিল আকাশে। বিতনু বাড়ি ফিরে হঠাৎ পেছনের গুদামঘর থেকে একটা শাবল নিয়ে এলো। সাথীর চোখে মুখে প্রশ্ন। বিতনু বলল, টর্চটা দাও। কি হয়েছে বলবে তো? শুনতে পাচ্ছ না? সাথী কান পাতল। প্রবল বৃষ্টির মধ্যে কিছুই শোনা যাচ্ছে না। বিতনু টর্চ হাতে বাগানের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ একটা প্রবল মড়মড় শব্দ আর চিৎকার শুনে দৌড়ে গেল সাথী। ঝড়ে একটা প্রকাণ্ড গাছের ডাল ভেঙে বিতনুর মাথায় পড়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। তার মধ্যে সাথী একটা বিশাল কালো সাপকে দেখল বিতনুর শরীরের ওপর দিয়ে চলে যেতে। সাথী জ্ঞান হারালো তখন। বিতনুর প্রাণ বাঁচানো যায়নি, কিন্তু কিরাজও কেন যে চোট পেয়েছিল অনেক জায়গায় সেই দিনেই সাথী বুঝতে পারেনি। কিরাজ শুধু বলেছিল, বিতনুর মাথায় গাছের ঢাল ভেঙে না পড়লে হয়তো সবকিছু অন্যরকম হতো। বাস্তুসাপ কারো কোনো ক্ষতি করে না, বিশ্বাস করুন। সাথী শুধু আনমনে কিরাজ বাসুর নামটা উল্টে পাল্টে দেখছিল। প্রিয় ভিউয়ার্স,
এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।